প্ল্যানটা চূড়ান্ত করতে 24 ঘন্টা পার হয়ে গেল। হার্ডিকে জানিয়ে দিল রানা তাকে লঞ্চ জোগাড় করতে হবে না। নামকান বন্দরের কাছাকাছি জেলেদের একটা গ্রামে একজনের 45 ফুট লম্বা একটা বোট পড়ে আছে, সেটাই ব্যবহার করবে ওরা। শুনে হার্ডির কোনো প্রতিক্রিয়া হলো কিনা বোঝা গেল না। রানা তার বোঝা আরো খানিক কমিয়ে দিল। মার্ক হেগেন ও কার্ল ডয়েস তার জাহাজে উঠবে না, ওরা ভিয়েতনামে পৌঁছবে প্লেনে। তবে তার কাঁধে নতুন একটা দায়িত্ব চাপালো। লিমাকে নিয়ে রানা জাহাজ থেকে নেমে যাবার 1 ঘন্টা পর হেগেনের ভাড়া করা বাংলোয় অস্ত্র ও বিস্ফোরক পৌঁছে দিতে হবে তাকে। অতিরিক্ত অস্ত্র হিসেবে 3টে থমসন সাব মেশিনগানও চাইল। ঠিক হলো নিজের বাংলোয় সবার আগে পৌঁছবে হেগেন। লঞ্চের কোনো মেরামতি লাগলে সেরে রাখবে সে। ট্যাঙ্কগুলোতে ডিজেলও ভরে রাখতে হবে। বাংলোর ঠিকানা দিয়ে কার্ল ডয়েসকে বলা হলো 3 দিন পর ওখানে তাকে দেখতে চায় রানা। প্লেনের টিকিট সহ আনুষঙ্গিক সমস্ত খরচ আপাতত নিজের পকেট থেকেই সারতে হবে, পরে পরিশোধ করবে রানা। মিসেস পাটনায়কের গ্রামের বাড়ি থেকে হার্ডি তুলে নিল রানা ও লিমাকে। একটা লন্ড্রি ভ্যান নিয়ে এলো সে, কাপড় চোপড়ে ঠাসা। তারই ভেতর গুটিসুটি মেরে বসে থাকলো ওরা দুজন। হার্ডি বুদ্ধি করে ম্যাকাও ট্রায়ারের পরিচালিত একটি লন্ড্রি কোম্পানির ছাপমারা ভ্যান সংগ্রহ করেছে। ফলে রাস্তায় টহলরত গ্রিন ব্রিগেডের সদস্যরা সার্চ করার জন্য কোথাও ওটা থামালো না। জাহাজে ওদের লুকিয়ে থাকার ব্যবস্থা করলো হার্ডি। কোনো ঘটনা ছাড়াই নামকান বন্দরে ভিড়ল জাহাজ। একটা বোট নিয়ে তীরে পৌঁছলো রানা ও লিমা। তাৎক্ষণিক ট্যুরিস্ট ভিসা পাবার জন্য কাস্টমস আর ইমিগ্রেশন শেডে লাইন দিতে হলো। ঝামেলা মিটতে একটা ট্যাক্সি নিল ওরা। শহরকে পাশ কাটিয়ে চলে এলো জেলেদের গ্রামে। ট্যাক্সি থামলো দেয়াল ঘেরা একটা চত্বরের মাঝখানে। ড্রাইভারকে বিদায় করে দিয়ে চারদিকে চোখ বুলালো রানা। বাংলোটা দোতলা, সামনে ছোট্ট বাগান, গাছপালার আড়ালে কোথাও ছিল। ভিয়েতনামি 2 কিশোর ছুটে এসে মাথায় তুলে নিল ওদের লাগেজ। সিঁড়ির কয়েকটা ধাপ টপকে বাংলোয় ঢুকলো ওরা। দোতলায় উঠে লিমা বেরোলো পেছন দিকের ঝুল বারান্দায়। কিশোর দুজনকে ডেকে রানা বলল, আমরা লঞ্চে যাচ্ছি, হার্ডি আর ডয়েস নামে কেউ এলে ওদেরকে ওখানেই পাঠিয়ে দিও। তারপর ঝুল বারান্দায় লিমার পাশে এসে দাঁড়ালো। নাক বরাবর সামনে গাঢ় নীল চীন সাগর। বাংলোটা একটা ছোট পাহাড়ের মাথায়। ঝুল বারান্দার 100 ফুট নিচে চিমনি আকৃতির খুদে ইনলেট। পানি এত স্বচ্ছ যে থোকা থোকা ফুলের মতো প্রবালের মাঝখানে ঝাঁক মাছ দেখা যাচ্ছে। ইনলেটটাকে ঘিরে রেখেছে সবুজ গাছপালা। পাথুরে একটা জেটির শেষ মাথায় স্থির হয়ে আছে বোটটা। তবে চেহারা দেখে একটু হতাশই হলো রানা। এত বেশি পুরনো আর রংচটা হবে বলে ভাবেনি ও। বোটের একপাশে কাউকে দেখা যাচ্ছে না। হেগেন সম্ভবত বোটের ভেতরে কাজ করছে, লিমাকে বলল রানা। চলো বোটের মালিকের সঙ্গে পরিচিত হই। পাহাড় প্রাচীরের গায়ে আঁকাবাঁকা পাথরের ধাপ, ওগুলো বেয়ে নিচে নামতে হলো। যেটি ধরে এগুলো রানা, পেছনে লিমা। বোটের কাছাকাছি আসতেই লোহা পেটানোর আওয়াজ ঢুকলো কানে। মুখ চাওয়াচাওয়ি করলো ওরা। ডেকে উঠল রানা, লিমাকে উঠতে সাহায্য করলো। হুইল হাউসে ঢোকার পর হতাশ ভাব খানিকটা দূর হলো মন থেকে। বাইরে থেকে দেখে যাই মনে হোক, ভেতরটা বেশ সাজানো গুছানো। কম্পাসটা পরীক্ষা করলো রানা। মিটারে চোখ বুলিয়ে নিশ্চিত হলো ট্যাঙ্কগুলোয় ডিজেল ভরা হয়েছে। লিমাকে নিয়ে আবার ডেকে বেরিয়ে এলো ও। এসো, এবার বোটের মালিককে খুঁজে বের করি। রানার পিছু পিছু ইস্পাতের ছোট্ট মই বেয়ে গরম ও বাষ্পে ঢাকা ইঞ্জিন রুমে নামছে লিমা। জায়গাটা এত গরম প্রায় সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করলো রানা। তাড়াতাড়ি পেছন ফিরে লিমাকে ফিরে যাবার ইঙ্গিত করলো ও। এরই মধ্যে দম বন্ধ হয়ে আসছিল লিমার। পালিয়ে আত্মরক্ষা করলো সে। আওয়াজটা কানের পর্দা ফাটিয়ে দেবে। রানা একজন গরিলাকে দেখতে পাচ্ছে। ওর কোনো ধারণাই ছিল না যে হেগেন নিগ্রো। এক কোণে বসে একটা সিলিন্ডার কেসিংয়ে বিশাল এক হাতুড়ি পিটছে সে। তার কাজ ছুলো রানা। ঘাড় ফিরিয়ে তাকালো হেগেন। হাতুড়ি ফেলে দিয়ে হাসলো। সুচেতার কথাই ঠিক, শিশুর মতো সরল মুখ, হাসিটা ঝকঝকে ও নির্মল। দেখা যাচ্ছে মিসেস পাটনায়কের কথা মিথ্যে নয়। আমার নতুন ফ্রেন্ড জেমস বন্ড সিরিজের একজন হিরো। হাই রানা। তার গায়ে ছেঁড়া ও নোংরা শার্ট, কোমরে তেল চিটচিটে শর্ট। হাই, বলল রানা। তোমার বোটের কি অবস্থা? এর নাম বিস্ট, চীন সাগরের সবচেয়ে দ্রুতগামী বোট, গর্বের সঙ্গে বলল হেগেন। সবকিছু ঠিক আছে, শুধু সামান্য মেরামতের কাজ বাকি। ধন্যবাদ, বলল রানা। ডেকে এসো, মেয়েটার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেই।
ডেকে উঠে ওরা দেখলো রশির পাকানো একটা কুণ্ডুলির উপর বসে আছে লিমা। হেগেনের পানামা হ্যাট দিয়ে নিজেকে বাতাস করছে। রানা পরিচয় করিয়ে দিতে গলা ছেড়ে হেসে উঠল হেগেন। অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করছে রানা ও লিমা। হাসি থামিয়ে হেগেন বলল, আমার বোটের নামকরণটা আজ সার্থক হলো মিস লিমা, পায়ের ধুলো ফেলায়। কম্বিনেশনটা এখন বিউটি অ্যান্ড দ্য বিস্ট বলা যাবে। সেই মুহূর্ত থেকে হেগেনের ভক্ত হয়ে গেল লিমা। হাত নোংরা হবে জেনেও যেচে পড়ে হ্যান্ডশেক করলো সে। হেগেন হাতটা তো ধরলই, ভালো করে দেখার জন্য ছাড়তেও দেরি করলো কয়েক সেকেন্ড। ওপরওয়ালা তোমাকে বিশেষ যত্ন নিয়ে বানিয়েছে মিস। হাতটা ছেড়ে দিয়ে সসম্ভ্রমে মাথা নোয়ালো সে। বালখেটে পিঠ দিয়ে ডেকে বসলো ওরা। ফ্রিজ থেকে দুটো কোকের বোতল বের করে আনলো হেগেন। পুরনো কিনারা ভাঙা একটা পাইপ ধরালো নিজে। অভিযান, সোনা, রেড ড্রাগন, খেমার রোজ গেরিলা ইত্যাদি কোনো বিষয়ে ওরা কথা বলল না। হেগেন নিউ ইয়র্কের গল্প করলো। লিমা বলল ইংল্যান্ড তার কেমন লেগেছিল। আধ ঘন্টা পর কাজ শেষ করার তাগাদা দিল রানা। লিমাকে ডেকে থাকতে বলে হেগেনের সঙ্গে ইঞ্জিন রুমে নেমে গেল ওরা। প্রচন্ড গরমে গায়ের শার্ট খুলে ফেলতে বাধ্য হলো রানা। ইঞ্জিনের পাশে ছোট জায়গায় শরীর কুঁকড়ে ঢুকতে হলো। হেগেনের সাহায্য নিয়ে সিলিন্ডার কেসিংটা জায়গা মতো নিজেই ফিট করছে ও। কাজ চলছে, এই ফাঁকে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা দিল হেগেনকে। লঞ্চে 1000 মণ সোনা আছে শুনে গম্ভীর হয়ে উঠল হেগেন। বলল, তাহলে তো নিশ্চয়ই মারামারি কাটাকাটি হবে। প্রশ্ন হলো, আমরা কে কে যাচ্ছি? সোনা উদ্ধার করার পর নিজেরাই নিজেদেরকে খুন করব না তো? ওই সোনা আমাদের নয়, বলল রানা। কাজেই ভাগাভাগির প্রশ্ন আসে না। দলে আর মাত্র একজন থাকবে, কার্ল ডয়েস। কোন ডয়েস? বক্সার? জার্মান? উত্তর দিতে 1 সেকেন্ড দেরি করলো রানা। ভয় লাগছে, কি না কি শুনতে হয়। হ্যাঁ, ওটা তো একটা গোখুর, সব সময় ফনা তুলে আছে। স্পষ্টতই অসন্তুষ্ট দেখালো হেগেনকে। এত থাকতে ডয়েসকে তোমার পছন্দ হলো? বিপদের সময় যোগ্য আর কাউকে পেলাম না, কি করব? তারপর হেগেনকে পরীক্ষা করার জন্য বলল রানা, এখনো দেরি হয়ে যায়নি, বলো তো ওকে বাদ দিই। 2 সেকেন্ড চিন্তা করে মাথা নাড়ল হেগেন। এখানেও রিপ্লেসমেন্ট সম্ভব নয়। ডয়েস যোগ্য লোক, তাতে কোনো সন্দেহ নেই। কাজে একবার মন লাগালে একাই 100 জনকে হারিয়ে দেবে। তবে চোখ কান একটু খোলা রাখতে হবে, এই যা। কাজ সেরে ডেকে উঠে আসতে রানাকে দেখে নাক কোচকালো লিমা। আপনার ট্রাউজারের একই অবস্থা হয়েছে। হাসতে হাসতে মেইন কেবিনে ঢুকলো রানা। যা আশা করেছিল, ইতিমধ্যে ওদের লাগেজ বোটে পৌঁছে গেছে। রংচটা নীল ডেনিম পরলো ও, সঙ্গে সোয়েট শার্ট আর রোপসোল্ড শু। সবশেষে তোবড়ানো আর লবণের দাগ লাগা একটা ক্যাপ পরলো মাথায়। ডেকে বেরিয়ে আসতেই হেসে উঠল লিমা, ঠিক যেন হেমিংওয়ের একটা চরিত্র। হাতঘড়ির উপর চোখ বুলিয়ে রানা বলল, হার্ডি এখনো আসছে না কেন? লিমার মন্তব্য যেন শুনতে পায়নি। বলতে না বলতে জেটিতে দেখা গেল জেমস হার্ডিকে। বয়স 55 হলেও এখনো শক্ত সমর্থ সে। এই পরিবেশে কমপ্লিট স্যুট পরে থাকায় একেবারেই যেন মানাচ্ছে না। তোমরা সবাই তৈরি রানা? বোটে উঠেই জানতে চাইল হার্ডি। বন্দরে বেশিক্ষণ জাহাজ ফেলে রাখা ঠিক হচ্ছে না। জিনিসগুলো বুঝে নিয়ে ছেড়ে দাও আমাকে। আমার পাওনাও তোমাকে এখনই মিটিয়ে দিতে হবে। হেগেন বিড়বিড় করে উঠল। কেউ শুনতে না পেলেও রানার কানে শব্দগুলো ঠিকই ঢুকলো। ওরে বাপরে, এই কিলার শার্কটাকেও জড়ানো হয়েছে। হ্যাঁ, তোমাকে দেরি করিয়ে দেওয়া ঠিক হবে না, হার্ডিকে বলল রানা। তবে আমার একজন লোক এখনো এসে পৌঁছায়নি। আমি চাইছি সবাইকে নিয়ে আলোচনা করে রনদেভোর সময়টা ঠিক করব। হঠাৎ সবাইকে সচকিত করে তুলল একটা মোটর বোটের আওয়াজ। দুপুরে নিস্তব্ধ পরিবেশ চুরমার হয়ে গেল। সাগর থেকে সরু প্যাসেজ হয়ে ইনলেটে ঢুকলো বোটটা। মোটর বন্ধ হতে আস্তে করে জেটিতে ভিড়ল সেটি। ওদের দিকে হেঁটে আসছে দীর্ঘদেহী সুপুরুষ একজন বক্সার। চালচলনে হলিউডের হিরো বললেই হয়। হ্যালো দেয়ার। একটা হাত তুলে নড়ল সবাইকে উদ্দেশ্য করে। কাছে আসতে দেখা গেল ডয়েসের নীল চোখে বিদ্রুপ ঝিলিক মারছে। হেগেনই তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল। পরস্পরকে আগে থেকে চেনে ওরা। দেখা গেল লিমাকে হার্ডির খুব পছন্দ হয়েছে। তার প্রতিটি কথায় লিমাও হাসছে। ওরা দুজনেই পথ দেখালো। ওদের পিছু নিয়ে বাংলোয় ফিরছে সবাই। রানার পিছনে রয়েছে হেগেন আর ডয়েস। ওদের দু একটা কথা শুনতে পাচ্ছে ও। স্বভাবটা এখনো কি আগের মতো আছে নাকি বদলেছে? ডয়েসকে জিজ্ঞেস করলো হেগেন।
আমি যতটুকু বুঝি, রেড ড্রাগন তোমাকে ধ্বংস না করলে জুয়া আর মেয়ে মানুষই তোমাকে ধ্বংস করতো। জেসিকা আমাকে নরক থেকে ফিরিয়ে এনেছিল, বলল ডয়েস। ও মারা যাবার পর কোনো কিছুই আর পরোয়া করি না। একটু থেমে জিজ্ঞেস করলো, তোমার কি খবর? মদ তোমাকে খাচ্ছে তো? চুপ চুপ, ফিসফিস করে বলল হেগেন। ফ্রেন্ড শুনে ফেলবে। ব্যক্তিগত আলাপ বাদ দাও, বলল ডয়েস। তোমার ফ্রেন্ড মাসুদ রানা ঠিক কোন জাতের বাস্টার্ড, একটা আইডিয়া দিতে পারো? খাসা মালটাকে কোত্থেকে বাগালো বলো তো? ওই সুন্দরী তো সোনার হদিস দিয়েছে ওকে, তাই না? নিশ্চয়ই পুরোটা একা মেরে দেয়ার তালে তালে আছে। উত্তরে চাপা স্বরে কিছু বলল হেগেন। রানা শুনতে পেল না। ডয়েস বলল, কি? ওকে আমার ভয় করে চলতে হবে? ইম্পসিবল, নেভার। তুমি দেখছি হাসালে আমাকে। ঝট করে ঘুরে তার মুখোমুখি হলো রানা। শুধু একটা কথা মনে রেখো ডয়েস, এই ট্রিপে তুমি স্রেফ একজন ভাড়াটে লোক। আমি যখন যা বলবো প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তোমাকে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে একটা হাত কপালের কাছাকাছি তুলল ডয়েস। হে মাসুদ রানা, ঠোঁটে শয়তানি হাসি। তবে সুন্দরী মেয়ে দেখলে আমি তার মনোরঞ্জন না করে পারি না। ট্রিপটা ইন্টারেস্টিং হবে, তাতে কোনো সন্দেহ নেই। ওটা কি তোমার রিজার্ভ করা জিনিস? মানে বলতে চাইছি, আমরাও একটু একটু সুযোগ পাবো কিনা। ধাপ বেয়ে প্রায় পাহাড় প্রাচীরের মাথায় উঠে এসেছে ওরা। ঝট করে ডয়েসের কলার ধরল রানা। হ্যাচকা টান দিয়ে কোমর থেকে মাথার দিকটা পাহাড়ের কিনারায় ঝোলালো। তোমার নিচে 100 ফুট অনন্ত লোক ডয়েস। তোমাকে ফেলে দিতে আমার হাত কাঁপবে না। নিজের ভালো চাইলে এখন থেকে মুখ সামলে কথা বলবে। আর ভুলেও মেয়েটাকে বিরক্ত করবে না, পরিষ্কার? ধারালো কি যেন একটা ঝিক করে উঠল ডয়েসের চোখে। তারপর হাসি ফুটলো ঠোঁটের কোণে। শিওর শিওর, পরিষ্কার। কিনারা থেকে টেনে এনে তাকে ছেড়ে দিল রানা। ঘুরে পা বাড়ালো। অকস্মাৎ খপ করে রানাকে দুহাতে ধরল ডায়েস। প্রচন্ড শক্তিতে নিজের দিকে ঘোরালো ওকে। হিসেস করে বলল, কিন্তু তুমি আর ভুলেও কখনো আমার গায়ে হাত দিও না রানা। যেদিন দেবে দুজনের একজন বেঁচে থাকবে। ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল রানা। তবে অনুভব করলো পেশিতে ঢিল দিয়েছিল ডয়েস। তা না হলে নিজেকে ছাড়ানো এত সহজ হতো না। এই সময় ঝুল বারান্দায় বেরিয়ে এসে ওদের উদ্দেশ্যে চিৎকার করে লিমা বলল, সবাই চলে এসো, লাঞ্চ রেডি। হার্ডি লাঞ্চে বসতে রাজি হলো না। বড় একটা ব্যাগে ভরে অস্ত্র আর গোলা বারুদ নিয়ে এসেছে সে। রানাকে সব বুঝিয়ে দিল। একটা ম্যাপ বের করে সবাইকে নিয়ে টেবিলে বসলো রানা। হাতে পেন্সিল। অভিযানের রুটটা দেখালো সবাইকে। সম্ভাব্য বাধাবিঘ্ন ও বিপদ সম্পর্কে আভাস দিল। সবশেষে বলল, আমার হিসেবে 24 থেকে 26 ঘন্টার ট্রিপ। একটা কাগজ নিয়ে লিখতে শুরু করলো হার্ডি। মুখও চলছে। আমার হিসেবে তোমরা ওখানে পৌঁছবে কাল রাত কোনো এক সময়। প্রথমবারের চেষ্টাতেই মিস লিমা যদি দেখিয়ে দিতে পারে লঞ্চটা কোথায় ডুবেছে, তোমরা নির্দিষ্ট লেগুনে পৌঁছবে শুক্রবার। সেদিনই ডাইভ দেওয়া সম্ভব হতে পারে। যাই ঘটুক না কেন, শনিবার রাতের অন্ধকারে ফিরতি পথ ধরার জন্য তৈরি হতে হবে তোমাদের। রানা, তোমাদের জন্য আমি চ্যানেলের মুখে অপেক্ষা করব রোববার সকাল 6টায়। ঠিক আছে? মাথা ঝাঁকালো রানা। হার্ডি বিদায় নিয়ে চলে যাওয়ার পর খেতে বসলো ওরা। লিমাই পরিবেশন করছে। হেগেনের 2 বাচ্চা সাগরেদ অস্ত্র আর গোলাবারুদ তুলছে লঞ্চে। লাঞ্চের পর একা একটা ঘরে বিশ্রাম নিতে গিয়ে এক সময় ঘুমিয়ে পড়ল রানা। ঘুম ভাঙল সন্ধ্যের ঠিক আগে। এ ঘর ও ঘর খুঁজে লিমাকে কোথাও পেল না রানা। দুশ্চিন্তাটা আরো বাড়লো বাড়িতে ডয়েসও নেই দেখে। হেগেনের ঘুম ভাঙল ও জানতে চাইল ওরা কোথায়, লিমা আর ডয়েস। বিছানায় বসে একটা প্রকাণ্ড পকেট ওয়াচ বের করলো হেগেন। সময় দেখে বলল, লিমাকে নিয়ে জেলেদের গ্রাম দেখতে গেছে ডয়েস। তা প্রায় 2 ঘন্টা তো হবেই। বাংলোর বাইরে এসে দাঁড়িয়ে থাকলো রানা। অস্থির বোধ করছে। একটু পরই ভারী গলার আওয়াজ ভেসে এলো। ধাপ বেয়ে উঠে আসছে ডয়েস। একসময় দেখা গেল ওদেরকে। ডয়েসের কি একটা কথা শুনে অদম্য হাসি চাপার জন্যে মুখে হাত চাপা দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে লিমা। ডয়েসই প্রথম রানাকে দেখতে পেল। বিজয়ীর হাসি মুখে, চোখে বিদ্রুপের ঝিলিক। কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সময়টা যে কি আনন্দে কাটলো বললে তুমি বিশ্বাস করবে না। প্রার্থনা করতে ইচ্ছে করছে ট্রিপটা শুরু হবার পর কোন দিন যেন শেষ না হয়। আমরা 10টায় রওনা হচ্ছি, লিমাকে বলল রানা। হেগেন একবার শহরে যাবে। তোমার যদি কিছু লাগে ওকে জানিয়ে দিও। রানাকে পাশ কাটিয়ে চলে গেল ডয়েস। লিমা রানার পাশে দাঁড়িয়ে আছে।
অস্বস্তিকর কয়েকটা মুহূর্ত কাটলো। তারপর লিমা জানতে চাইল, আপনি কি আমার উপর অসন্তুষ্ট? ওর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম বলে? অসন্তুষ্ট নই, বলল রানা। চিন্তিত। আপনি কি আমাকে ওর কাছ থেকে দূরে সরে থাকতে বলছেন? জিজ্ঞেস করল লিমা। ও কি বিপজ্জনক লোক? বিপজ্জনক কিনা সেটা তোমাকেই আবিষ্কার করে নিতে হবে লিমা, বলল রানা। আমি বড়জোর তোমাকে সাবধান হতে বলতে পারি। ধন্যবাদ, বলে রানার একটা হাত ধরল লিমা। চলুন, বারান্দায় বসে গল্প করি সবাই। রাত ঠিক 9টায় রওনা হলো ওরা। ডয়েসকে ডেকে হুইল হাউসের দায়িত্ব নিতে বলল রানা। চিন্তায় মগ্ন হয়ে চার্টস আর নেভিগেশনাল ইনস্ট্রুমেন্ট নিয়ে 20 মিনিট কাজ করলো ও। তারপর একটা কোর্স দিল ডয়েসকে। বলল 2 ঘন্টার পর পালাবদল, হেগেনকে পাঠিয়ে দেব। নিচে নেমে এসে নিজের ব্যাগ থেকে কোল্ট অটোমেটিকটা বের করলো রানা। পরিষ্কার করে তেল মাখিয়ে পালিশ করা লেদার হোলস্টারে ভরলো। কোমরে একটু ঢিলে ভাবে পড়লো ওটা। ওখান থেকে গ্যালিতে এসে দেখলো কফি বানাচ্ছে লিমা। তুমি তাহলে রাখতেও জানো? শুধু কম্বোডিয়ান নয়, থাই আর চাইনিজ ডিশও তৈরি করতে পারি, হাসি মুখে বলল লিমা। কফির মগটা রানার হাতে ধরিয়ে দেওয়ার সময় হোস্টার দেখে শুকিয়ে গেল তার মুখ। আপনি এত তাড়াতাড়ি বিপদের আশঙ্কা করছেন? এদিকের পানিতে প্রতি মুহূর্তে বিপদ, বলল রানা। আমরা ভিয়েতনামকে পিছনে ফেলে এসেছি। গালফ অফ সিয়ামের উপকূলে জলদস্যু গিজগিজ করছে, জানো না? সত্যি মিথ্যে বলতে পারবো না, শুনেছি পাইরেটদের কোনো কোনো দলের নেতৃত্ব দেয় মেয়েরা। খিলখিল করে হেসে উঠল লিমা। আপনি ঠাট্টা করছেন? না, আমি সিরিয়াস। ডেকে থাকার সময় যদি কোনো মোটর সাম্পান বা জাং দেখতে পাও, কোনো সন্দেহ না হলেও তাড়াতাড়ি ডাকবে আমাকে। কাছাকাছি আসার আগে দেখা যায় ওগুলোয় মাত্র 2-4 জন লোক আছে। তারপর হঠাৎ আড়াল থেকে বেরিয়ে আসে কয়েক ডজন, সবার হাতে অস্ত্র। ছুরি দিয়ে স্যান্ডউইচ কাটছে লিমা। মগের কিনারা দিয়ে তাকে দেখছে রানা। একখানা ডেনিম আর পোলো নেকড সোয়েটার পরেছে সে। খালি মগটা নামিয়ে রাখলো ও। বলল, কাজ আছে, পরে দেখা হবে। সময় থাকতে যতটা পারো ঘুমিয়ে নিও। ইঞ্জিন রুমে নেমে হেগেনকে খুব ব্যস্ত দেখল রানা। ইঞ্জিনের বিভিন্ন পার্টসে তেল মাখাচ্ছে। ইন্সপেকশন ল্যাম্পটা ঝুলছে মাথার পাশে। ধাতব গর্জনে কান পাতা দেয়। হেগেনের কাঁধে টোকা দিল ও। সে মুখ ফেরাতে ইঙ্গিতে ওপর দিকটায় তাকালো। ওর পিছু নিয়ে ডেকে উঠে এলো হেগেন। সব ঠিক আছে তো? সব ঠিক, হাসলো হেগেন। আমি স্পিড আরো বাড়াতে চাই, বলল রানা। বিস্মিত হলো হেগেন। কিন্তু তুমি আমাকে বলেছিলে স্পিড বাড়ালে কোস্টগার্ড দেখে সন্দেহ করতে পারে। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু এখন ভাবছি কোস্টগার্ডের চেয়ে স্পিড বেশি তুলতে পারলে ওরা দেখলেই বা ক্ষতি কি। এখন যা স্পিড, শ্রী ওম্বেলকে পাশ কাটাতে কাল বিকেল হয়ে যাবে। ওদিকে বড় আকারের অনেক জাহাজ থাকার কথা। সেগুলোর মাঝখানে আমাদের এই ছোট বোট মানুষের মনে কৌতূহলের জন্ম দেবে। তাছাড়া সিহানুকভিল নেভাল বেসকে ম্যাট হিথ যদি সতর্ক করে দিয়ে থাকে, বেসকে হয়তো সে অনুরোধ করবে আমাদেরকে থামাবার দরকার নেই, তবে দেখতে পেলে তাকে যেন জানানো হয়। তাই চাই না এরকম কিছু ঘটুক। মাথা ঝাঁকালো হেগেন। ঠিক আছে, কিন্তু তারপর কি করব আমরা? জলাভূমিতে কি দিনের বেলায় ঢোকা উচিত হবে? কে বলল দিনের বেলা ঢুকবো? নেভাল বেস আর শ্রী ওম্বেল বন্দর পেরিয়ে যাওয়ার পর স্পিড আবার কমিয়ে আনবো। চ্যানেল হয়ে আমাদের সুবিধে মতো সময় জলায় ঢুকবো। কাল। তাই বলো। হুইল হাউসে ফিরে এসে ডয়েসকে স্পিড বাড়াতে বলল রানা। তারপর কেবিনে এসে বাঙ্কে শুয়ে পড়ল। গ্যালি থেকে হেগেনের হাসির আওয়াজ ভেসে আসছে। লিমা তাকে নিশ্চয়ই স্যান্ডউইচ আর কফি খেতে দিয়েছে। মিসেস পাটনায়কের কথা মনে পড়ল রানার। শেষবার টেলিফোনে তাকে কয়েকটা পরামর্শ দিয়েছে ও। আবাসে গভর্নরকে জানাতে হবে সোনা উদ্ধারের জন্য লিমাকে নিয়ে কাসকং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে রানা। সুচেতা যদি খবর পান ম্যাট হিতও রওনা হয়ে গেছে, গভর্নরকে তখন স্পষ্ট ভাষায় তিনি জানাবেন ম্যাট হিটই রেড ড্রাগন। এই তথ্য গভর্নরের কাছে হয়তো নতুন কোনো সংবাদ নয়। সুচেতা তাকে তথ্যটা দেবেন ভূমিকা হিসেবে। তারপর পরামর্শ দিয়ে বলবেন কম্বোডিয়া থেকে ম্যাট হিথ নাও ফিরে আসতে পারে। যদি না আসে, গ্রিন ব্রিগেডকে নিরস্ত্র করার জন্য প্রস্তুত থাকা দরকার তার। সবচেয়ে ভালো হয় সরাসরি লিসবনের সঙ্গে যোগাযোগ করে গভর্নর যদি তাদের সাহায্য চান। সরকারি পুলিশের সংখ্যা বাড়ানোটা একান্ত জরুরি। গ্রিন ব্রিগেডের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করতে হবে। রেন্টাকারের মার্সিডিজটা বিউটি পার্লারের গ্যারেজে হয়ে গেছে। সুচেতা নিশ্চয়ই সেটা ফেরত পাঠাবেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল রানা। ঘুম ভাঙল রাত 2টোয়।
একটা ওভারকোট গায়ে চাপিয়ে দরজার দিকে এগোতে যাবে, ওপরের বাং থেকে নাক ডাকার আওয়াজ ভেসে এলো। দেশলাই জেলে ভালো করে তাকালো রানা। ওপরের বাঙ্কে ঘুমাচ্ছে ডয়েস। ঘুমের মধ্যেও শ্লেষাত্মক ভঙ্গিতে বাঁকা হয়ে রয়েছে ঠোঁটের কোণ। হাসি চেপে নিঃশব্দে ডেকে বেরিয়ে এলো রানা। সামান্য কুয়াশা দেখা যাচ্ছে, তীর বেগে ছুটে চলেছে বিস্ট। চাঁদ না থাকলেও গোটা আকাশকে রত্নখচিত মনে হলো, প্রতিটি তারা জ্বলজ্বল করছে। কাঁচ লাগানো হুইল হাউসের দরজা খুলে ভেতরে ঢুকলো রানা। হুইলের পিছনে দাঁড়িয়ে রয়েছে হেগেন, অটল একটা পাথরের মূর্তি যেন। ভেতরে কম্পাসের ছাড়া অন্য কোনো আলো নেই, তাতে শুধু উদ্ভাসিত হয়ে আছে তার মুখ। সব ঠিক আছে তো? জিজ্ঞেস করলো রানা। ঘাড় ফিরিয়ে তাকালো হেগেন। সব ঠিক ফ্রেন্ড। সরে গিয়ে হুইলের সামনের জায়গাটা রানাকে ছেড়ে দিল সে। সস্তা হুইস্কির ঝাঁঝালো গন্ধ ঢুকলো রানার নাকে। রাগ হলো ওর, তবে চেপে রাখলো। হেগেন বেরিয়ে যাচ্ছে, পেছন থেকে বলল, একটু রয়ে সয়ে খেও হেগেন, কাজের সময় তোমাকে আমি সম্পূর্ণ স্বাভাবিক যেন পাই। তুমি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারো, আহত গলায় বলল হেগেন। ডেকে বেরিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করলো। হুইলটা হালকাভাবে ধরে বোর দুপাশের সাদা ফ্যানার উতলে ওঠা দেখছে রানা। মাঝে মধ্যে পানির ছিটে লাগছে জানালায়। 3:10 বৃষ্টি শুরু হলো। দরজা খোলার আওয়াজ পায়নি রানা। কফির গন্ধ পেয়ে বুঝতে পারলো ভেতরে লিমা ঢুকেছে। রাতের এ সময় বিছানা কি ক্ষতি করলো? কাটার মতো বিঁধছিল গায়ে, বলে হেসে উঠল লিমা। খোঁচা মেরে বলল, যাও, তোমার ত্রাণকর্তার সেবা করো। এখানে কি বসার কোনো ব্যবস্থা নেই? দেয়ালে কবজা দিয়ে আটকানো একটা চেয়ারের ভাঁজ খুলল রানা। এখানে বসো। মগটা রানার হাতে ধরিয়ে দিল লিমা। স্যান্ডউইচ? নিঃশব্দে খাচ্ছে দুজন। অন্ধকারে শুধু পরস্পরের মুখ দেখতে পাচ্ছে ওরা। খাওয়া শেষ হবার পরও কোনো কথা বলছে না। মাঝে মধ্যে লিমার দিকে তাকাচ্ছে রানা। দৃষ্টিতে কোনো প্রস্তাব বা ইঙ্গিত নেই। উত্তরে মিষ্টি হাসি উপহার দিচ্ছে মেয়েটা, তাতে কোনো রকম প্রতিশ্রুতি বা আমন্ত্রণ নেই। বাইরে তুমুল বৃষ্টি। বৃষ্টিকে পছন্দ হয়েছে বিউটির? একসময় নিস্তব্ধতা ভেঙে জানতে চাইল রানা। হাসতে গিয়েও হাসল না লিমা। বাবা যে লঞ্চটা ভাড়া করেছিল সেটার মতোই পুরনো এটা। বিপদের সময় বিগড়ে যাবে না তো? সে প্রশ্ন রানারও। লিমা ভয় পাবে তাই কিছু বলল না। আমার হিসেবে আর মিনিট 15-র মধ্যে শিয়ানুকভিল বেসকে পাশ কাটাবো আমরা। কিছু ঘটতেও পারে। ওদের ঘুম ভাঙাবো? না, ওরা কোনো সাহায্যে আসবে না। চোখ শুরু করে বাইরে তাকালো রানা। বৃষ্টির মাত্রা মুহূর্তের জন্য কমে আসতে ডান পাশে একটা কুঁজ দেখা গেল সাগরে। ছোট একটা দ্বীপ। পোর্ট সাইডের দিকে তাকিয়ে থাকো, লিমাকে বলল ও। ওদিকে আরো একটা দ্বীপ পড়বে, ওখানে একটা লাইট হাউস আছে। পরবর্তী আধ ঘন্টা ফুল থ্রোটলে ছুটল বিস্ট। শুধু সিহানুকভিল নয়, রানা আন্দাজ করল ইতিমধ্যে শ্রী ওম্বেলকেও ছাড়িয়ে আসার কথা ওদের। লাইট হাউস চোখে পড়েনি, তার কারণ ওটা নিভিয়ে রাখা হয়েছে। আরো 10 মিনিট পর হঠাৎ বৃষ্টির পর্দা পাতলা হয়ে এলো। অকস্মাৎ স্টারবোর্ড সাইডে আলোর কয়েকটা বিন্দু উদয় হলো। পর মুহূর্তে ঢাকা পড়ে গেল জলকণার ঘন মেঘে। হেসে উঠল রানা। আর কোনো চিন্তা নেই, অনেক দূর দিয়ে শ্রী ওম্বেলকে পাশ কাটাচ্ছি আমরা। কোর্সে কোনো ভুল নেই। এখন কি হবে? ঘন্টা দেড়েক ফুল স্পিডে ছুটবো, তারপর স্টারবোর্ডের দিকে লাইট দেখতে পাবো, বলল রানা। ওদিকে ছোট কয়েকটা দ্বীপ আছে, ওগুলোর ফাঁকা গোলে বেরিয়ে যেতে হবে। আবহাওয়ার জন্য প্রকৃতিকে ধন্যবাদ দাও। ইঞ্জিনের শব্দটা একঘেয়ে হয়ে উঠল। বৃষ্টিও থামছে না। একসময় চেয়ারে বসে ঢুলতে শুরু করলো লিমা। রানা লক্ষ্য রাখলো পড়ে না যায়। অন্ধকার সাগরে একদৃষ্টে তাকিয়ে থাকতে হচ্ছে ওকে। আরেকটা চেয়ারের ভাঁজ খুলে লিমার পাশে বসলো ও। যেন টের পেয়েই ওর কাঁধে মাথাটা কাত করলো লিমা। 6:15 লিমার ঘুম ভাঙালো রানা। পোর্ট সাইডে তাকিয়ে থাকো, আলো দেখতে পেলে বলবে আমাকে। 5 মিনিট পরেই আলোটা দেখতে পেল লিমা, খুদে একটা বিন্দুর মতো। উপকূল থেকে 25 কিলোমিটার দূরে ওটা একটা লাইট হাউস, বলল রানা। কাসকং ছাড়িয়ে বাটামবাং এর দিকে যাচ্ছি আমরা, আর 10 মিনিট পর কোর্স বদলাবো। কোর্স বদলাবার পর অন্ধকারে 20 মিনিট ছুটল বোট। সকাল হলেও অন্ধকার কাটেনি।
তুমুল বৃষ্টি ওদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। স্পিড কমিয়ে আনলো রানা। জাহাজ চলাচলের পথ থেকে সরে এসেছি আমরা, লিমাকে বলল ও। এরপর কি? কিছু না, রাত নামা পর্যন্ত এখানে ঘাপটি মেরে থাকবো। ধীরে ধীরে থামলো বৃষ্টি, তবে সূর্য উঠল না। দিনের আলো খুবই ম্লান। এত শীত পড়েছে যে ঠকঠক করে কাঁপছে লিমা। তবু হুইল হাউস থেকে নড়তে চাইছে না সে। ভাগাবার জন্যে ধমক দিতে হলো রানাকে। সকাল 8টায় হুইল হাউসে ঢুকলো ডয়েস। কেবিনে ফিরেই ঘুমিয়ে পড়ল রানা। বেলা 3টের দিকে হেগেন ওর ঘুম ভাঙালো। ইতিমধ্যে হেগেন আর ডয়েসকে লাঞ্চ খাইয়েছে লিমা। রানা লক্ষ্য করলো কেবিনে আসা যাওয়ার করার সময় লিমার ওপর থেকে চোখ সরাতে পারছে না ডয়েস। তার এই তাকানো রানা দেখে ফেলেছে। বুঝতে পেরে মুহূর্তের জন্য ঠোঁটের কোণে তিক্ত ও বিদ্রুপাত্মক রেখাগুলো অদৃশ্য হলো। শুধু যে বিব্রত বোধ করছে তা নয়, খানিকটা রেগেও গেছে। লিমা পরিবেশন করলো রানাকে। খাওয়া শেষ হতে হেগেনকে ছুটি দেওয়ার জন্য হুইল হাউসে ঢুকলো রানা। হেগেন বেরিয়ে গেছে 5 মিনিটও হয়নি। দরজা খুলে ভেতরে ঢুকলো ডয়েস। দরজা বন্ধ করে কবারে হেলান দিল সে। ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। ডয়েস আসবে এ যেন রানা জানতো। অপেক্ষা করছে ও। ঘাড় ফিরিয়ে তাকাবার প্রয়োজন বোধ করছে না। তোমার সঙ্গে আমার কথা হওয়া দরকার। রানার পাশে চলে এলো ডয়েস। কি কথা? ধোয়ার একটা নিখুঁত বৃত্ত তৈরি করলো ডয়েস। প্রথম কথা, এই অভিযান সম্পর্কে বিশদ কিছু আমাকে জানানো হয়নি। রানা হাসছে দেখে রেগে গেল সে। হাসছো যে? হাসছি এই জন্যে যে বারবার তোমাকে মনে করিয়ে দিতে হয় তুমি আসলে আমার ভাড়াটে লোক। বিশদ জানার অধিকার নেই তোমার, তাই জানানো হয়নি। মেয়েটাকে তুমি ঠকাবে, তাই না? জিজ্ঞেস করলো ডয়েস। সেটা তোমার মাথা ব্যথা নয়, বলল রানা। তবে ধারণাটা তোমার ভুল। সব সোনাই যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে। তাই যদি যাবে তাহলে জেমস হার্ডি কেন তুলে নেবে আমাদের? জিজ্ঞেস করলো ডয়েস। তার সঙ্গে আমার কথা হয়েছে রানা। সে আমাকে আভাস দিয়েছে উদ্ধার করা সোনা তার মাধ্যমেই বিক্রি করবে তুমি। এটা তার কল্পনা, বলল রানা। অপেক্ষা করো, শেষ পর্যন্ত কি ঘটে নিজেই তো দেখতে পাবে। যাই ঘটুক রানা, আমার এক কথা, হেরে গলায় বলল ডয়েস। ট্রেজারের ভাগ তুমি যদি নাও, আমাকেও নিতে হবে। সোনার মালিক লিমা, সে যদি বঞ্চিত হয় অবশ্যই আমাকে লাভবান হতে হবে। কে বলল সোনার মালিক লিমা? জিজ্ঞেস করল রানা। তারপর তাড়াতাড়ি বলল, থাক, এ নিয়ে আমি আর আলাপ করতে চাই না। তুমি এখন যাও। তা যাচ্ছি, কিন্তু ভাগাভাগির কথাটা মনে রেখো, বলে বেরিয়ে গেল ডয়েস। 6টা পর্যন্ত হুইলে থাকলো রানা। তারপর ডয়েস এসে ছুটি দিল ওকে। কিছু খাবার জন্যে গ্যালিতে নেমে এলো ও। দেখলো লিমা ওদের জন্য নাস্তা তৈরি করছে। এগেনকে কোথাও দেখেনি, তাই জিজ্ঞেস করলো, দৈত্যটা কোথায়? অবাক হয়ে লিমা বলল, আমি তো ভাবছিলাম আপনি তাকে ইঞ্জিন রুমে কোনো কাজ দিয়েছেন। বেশ অনেকক্ষণ হয়ে গেল দেখছি না। একটা দীর্ঘশ্বাস চেপে দাঁড়ালো রানা। ইঞ্জিন রুমে নেমে দেখে মইয়ের গোড়ায় নেতিয়ে পড়ে আছে হেগেন। দুনিয়া সম্পর্কে বেখবর। হুইস্কির ঝাঁঝ ঢুকলো নাকে। হেগেনের পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে একজোড়া খালি বোতল। 3 মণ ওজনের বোঝাটা অনেক কষ্টে ঘাড়ে তুলে মই বেয়ে ও উঠে এলো ডেকে। লিমাকে উদ্বিগ্ন দেখালো। ও কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, বলে রশি বাঁধা একটা বালতি ফেলল রানা সাগরে। মুখে মাথায় 2-3 বালতি পানি ঢালার পরও জাগছে না হেগেন। খেয়াল রেখো, লিমাকে বলল। তারপর আবার নেমে এলো ইঞ্জিন রুমে। একটু খুঁজতেই বড়সড় কার্ডবোর্ড বাক্সটা পাওয়া গেল। ভেতরে সারি সারি শুয়ে আছে হুইস্কির বোতল। বাক্সটা ডেকে তুলে আনলো রানা। রেইলের সামনে দাঁড়িয়ে বোতলগুলো এক এক করে সাগরে ছুড়ে দিচ্ছে। ইতিমধ্যে দুনিয়াদারির সম্পর্কে সচেতন হয়েছে হেগেন। কি ঘটছে বুঝতে পেরে টলতে টলতে সিধে হলো। না ফ্রেন্ড, প্লিজ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তোমাকে তো আমি আগেই সাবধান করেছিলাম, কাজেই এখন তোমাকে ভুগতে হবে। মাত্র 2টো বোতল থাকবে, চুমুক দিতে পারবে আমি যখন বলবো। কথা শেষ করে একজোড়া বোতল লিমার হাতে ধরিয়ে দিল রানা। অকস্মাৎ রানার পিঠে লাফিয়ে পড়ল হেগেন। দুর্বোধ্য ভাষায় কি বলছে বোঝা যাচ্ছে না।
রেইলিং থাকায় ছিটকে সাগরে পড়ল না রানা। ওর গলা ধরে ঝুলে পড়েছে হেগেন। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে অগত্যা কোনোই চালালো পিছন দিকে। আরো একটু জোরে চালালে হেগেনের পাঁজরের একটা হাড় ভেঙেই যেত। ব্যথায় গুনিয়ে উঠল সে। ছেড়ে দিল রানাকে। ঘুরল রানা। ঠাস করে চড় কষালো হেগেনের গালে। এবার আশা করি নেশাটা কাটবে। অবোধ শিশুর মতো ফোঁপাচ্ছে হেগেন। তার এই আচরণে হঠাৎ খুব বিব্রত বোধ করলো রানা। শার্টের কলারটা ছেড়ে দিতে ডেকের উপর পড়ে গেল সে। শরীরটা থরথর করে কাঁপছে। তার পাশে হাঁটু গাড়ল লিমা। এক হাতে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। এর কি কোনো প্রয়োজন ছিল? মুখ তুলে জিজ্ঞেস করলো রানাকে। চুল দাড়িতে পাক ধরেছে এরকম একটা লোককে আপনি চড় মারলেন? লিমার চেহারায় বেদনা। রানা কিছু বলতে যাবে, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বোট থেমে যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে গম গম করে উঠল ডয়েসের গলা। কথাটা ঠিক, রানা। তোমার চেয়ে হেগেনের বয়স অনেক বেশি। মারামারি করার ইচ্ছে থাকলে কাছাকাছি বয়সের কাউকে বেছে নিচ্ছ না কেন? চ্যালেঞ্জটা স্পষ্ট। পা ফাঁক করে দাঁড়িয়েছে সে। কাঠামোটা বিশাল দেখাচ্ছে। চেহারায় দৃঢ় আত্মবিশ্বাস। সোনালি চুলে খেলা করছে উজ্জ্বল রোদ। একটা হাত তুলে খোলা ডেকে আসার আহ্বান জানালো রানা। হালকা পায়ে শিকারীর বেড়ালের মতো ফাঁকা ডেকে চলে এলো ডয়েস। রাগ বা আক্রোশ নয়, তার চোখে শ্লেষ। ক্যাপ খুলে ভুরু থেকে ঘাম মুছল রানা। অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অদ্ভুত হলেও কথাটা সত্যি, গোটা ব্যাপারটা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে ওর মন। সংশ্লিষ্ট হতে পারছে না। চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, এটা ও পুরোপুরি উপলব্ধি করছে। প্রতিটা বিষয়ের সাফল্য এই শক্তি পরীক্ষার উপর নির্ভর করছে। হেগেনের পক্ষ নিয়ে নৈতিক বীরত্ব দেখানোর ভূমিকা পালন করছে ডয়েস। ব্যাপারটা তার তা নয়। রানাকে অপদস্থ ও অপমান করার ঈশ্বর প্রদত্ত একটা সুযোগ পেয়ে সেটাকে খপ করে লুফে নিয়েছে সে। মুঠো পাকিয়ে বক্সারের ক্লাসিক পজিশন নিল ডয়েস। রানা নড়ছে না দেখে লাফাতে লাফাতে আঘাত করার জন্য এগিয়ে এলো। রানার মনে কোনো ভয় নেই। লড়াইটাকে প্রায় স্বাগতই জানাচ্ছে। এই মুহূর্তে সমস্যা কঠিন। নিরেট ও বাস্তব মৌখিক শত্রুতা নয়। ডয়েস যেই প্রথম ঘুষিটা চালালো, খপ করে তার কবজি ধরে মুচড়ে দিল রানা। সেই সঙ্গে ডয়েসকে ঠেলে দিল সামনের দিকে। পর মুহূর্তে শূন্যে উঠে পড়ল রানা। উড়ে এসে কয়েক হাত দূরে ভারী আলুর বস্তার মতো ধপাস করে পড়ল। জুডো কিক কাজে লাগেনি। ডয়েস সেটা দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে ডয়েস। তারপর ডান বাহুর পেশি ফুলিয়ে দেখালো রানাকে। উঠে এসো, ইউ বাস্টার্ড। হিস হিস করে বলল সে। ব্যাপারটা আমি উপভোগ করছি। সিধে হয়ে ডেক হাউসের গায়ে হেলান দিল রানা। চোখের সামনে ঝাপসা দেখছে। শরীরে যেন এক বিন্দু শক্তি নেই। ডয়েস এগিয়ে আসছে দেখে ডেক হাউস থেকে সরে দাঁড়াতে চেষ্টা করলো ও। অসুস্থ বোধ করছে। অথচ খুব ভালো করেই জানে আগামী কয়েক মুহূর্তে কিছু একটা করতে না পারলে কয়েক সেকেন্ডের মধ্যে থেতলে ছাতু করে ফেলবে ওকে ডয়েস। ডয়েসের দিকে পেছন ফিরল রানা, যেন লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে। তারপর অকস্মাৎ ঘুরেই লাফিয়ে পড়ল। দ্রুত অনুসরণ করছিল ডয়েস। রানার শরীরে বিদ্যুৎ খেলছে দেখেও থামার সময় পেল না। রানা তার হাঁটুর উপর পড়ল। কুঁজো হয়ে গেল ডয়েস। রানার পিঠের উপর দিয়ে ছিটকে পড়ল ডেকের উপর। সিধে হলো না। ঘুরে বাছা বাছা জায়গায় লাথি মারছে। রাগে অন্ধ হয়ে গেছে ও। মাথায় একটাই চিন্তা, ডয়েসকে ডেকের সঙ্গে মিশিয়ে দেবে। হঠাৎ সংবিত ফিরল রানার। লিমা চিৎকার করছে, স্টপ ইট রানা, আপনি ওকে মেরে ফেলছেন। মাখনের মতো হলদেটে ও নরম একজোড়া হাত জড়িয়ে ধরল ওকে। টেনে সরিয়ে আনলো। টলতে টলতে কেবিনে ঢুকলো রানা। টেবিলে হাত রেখে সুবুদ্ধি ফিরে পাবার চেষ্টা করছে। তারপর অন্ধকার হয়ে এলো পৃথিবীটা। কেবিনের মেঝেতে পড়ে গেল ও। জ্ঞান ফিরল লিমার কোলে। মেয়েটা ভেজা কাপড় দিয়ে ওর মুখ মুছছে। নিঃশব্দে পানি গড়াচ্ছে দু চোখ থেকে। কেমন লাগছে এখন? দুহাতে রানার মুখটা ধরে জিজ্ঞেস করলো। কথা বলুন প্লিজ। মুখ যেখানে ডেকের উপর পড়েছিল সেখানে কোনো ক্ষত সৃষ্টি হয়নি, তবে বেলুনের মতো ফুলে উঠেছে। লিমার চোখে তাকিয়ে হাসলো ও। আমাকে দেখে তোমার ভয় লাগছে না তো? নিঃশব্দে দ্রুত মাথা নাড়ল লিমা। ভয় লাগছে আপনাকে? আপনার এত রাগ? ওকে তো আপনি মেরেই ফেলছিলেন। বসলো রানা, তারপর দাঁড়ালো। আমি মেরে ফেলছিলাম? আর ও কি করছিল? টলতে টলতে ডেকে বেরিয়ে এলো রানা। ডয়েসও এইমাত্র সিধে হয়েছে। সিধে হলে কি হবে? হড়হড় করে বমি করছে সে। ডেকটা নোংরা করতে যতক্ষণ লাগলো, পরিষ্কার করতে তার চেয়ে বেশি সময় নিল না। রশি বাঁধা বালতি দিয়ে পানি তুলে সব ধুয়ে ফেলল। পরিচ্ছন্নতা কিসের অঙ্গ জানো তাহলে? ধন্যবাদ ডয়েস।
বালতি রেখে রানার দিকে ফিরল রয়েস। তার মুখেরও করুণ অবস্থা হয়েছে, ঠোঁট এমনভাবে কেটেছে খেতে বা হাসতে গেলেই ব্যথা পাবে। পরে আবার দেখা হবে রানা শার্টটা গা থেকে খুলে ফেলল। পেটে আর বুকে লালচে ক্ষত দেখা যাচ্ছে। রেল চোখকে সাগরে ডাইভ দিল, একবারে নিখুঁত কায়দায়। অনায়াস ভঙ্গিতে সাঁতরে দূরে সরে যাচ্ছে। সোয়েট শার্ট খুলে রানাও ডাইভ দিল। পানি বেশ গরম, ক্ষতগুলোয় লোনা পানি লাগায় নতুন করে জ্বালা শুরু হলো। মিনিট 10 পর ডয়েসের নাম ধরে ডাকলো ও, তারপর উঠে এলো ডেকে। ওর হাতে একটা তোয়ালে ধরিয়ে দিল লিমা। গা মুছে শার্টটা পরে নিল রানা। আপনার প্যান্ট এখনো ভিজে, বলে হাসি চাপার জন্য মুখে হাত তুলল লিমা। ডয়েস দেখে ফিরে আসতে রানা বলল, শো শেষ হয়েছে, কাজেই বোট ছাড়তে যাচ্ছি আমি। কথা না বলে হাসলো ডয়েস, তারপর নিচে নেমে গেল। লিমা বলল, একটু পর আপনার জন্য কফি আনছি আমি। মাথা ঝাঁকিয়ে হুইল হাউসে ঢুকলো রানা। কয়েক মুহূর্ত পর বিস্ট রওনা হলো আবার। রাত ঠিক 10টায় ইঞ্জিন বন্ধ করলো রানা। নিঃশব্দে কিছুক্ষণ চলার পর স্থির হয়ে গেল বোট। বাকি 3জন ডেকে, হাতের ভাঁজে একটা সাব মেশিন গান নিয়ে অ্যাকশনের জন্য তৈরি হয়ে আছে ডয়েস। অন্ধকার সিকি মাইল দূরে ওদের জন্য অপেক্ষা করছে বিশাল কাসকং জলমগ্ন জলাভূমি। অভিযানের সবচেয়ে কঠিন অংশ পার হবার জন্য প্রস্তুতি নিচ্ছে রানা। ওর হাতের তালু ঘেমে গেল। জলায় ঢোকার জন্য অখ্যাত একটা চ্যানেল ধরবে রানা। কর্নেল ম্যাটহিথের জন্য ফাঁদ পাতার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে বটে, কিন্তু চায় না এখনই ওদেরকে দেখে ফেলুক সে। যদি এসে থাকে অবশ্যই নদীর মুখে অপেক্ষা করবে, কাজেই নদীটাকে এড়িয়ে থাকতে চাইছে ও। তীর থেকে টকবক করে উতলে ওঠার ভঙ্গিতে ধেয়ে আসছে কুয়াশা। কোথাও বিশাল অবিচ্ছিন্ন মেঘের আকৃতি, কোথাও ছেঁড়া ছেঁড়া ফেলার মতো। জলাভূমির পচা একটা দুর্গন্ধ নাকে ঢুকছে। সবাই ওরা অপেক্ষা করছে, প্রস্তুত, টানটান, সজাগ কান, প্রতিটি শব্দ শোনার জন্য খাড়া। শুধু বাতাসের করুণ বিলাপ আর বোটের গায়ে ঢেউ আছড়ে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। স্টার্টারে চাপ দিতে গর্জে উঠল ইঞ্জিন। রাতের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল 5 নট স্পিড জলে ঢুকছে বোট। দরদর করে ঘামছে রানা। সামনে তীর, ওদের দিকে এগিয়ে আসছে। তবে কোনো গুলি হলো না, কোনো চিৎকারও শোনা গেল না। ম্যাটহিথ যদি এসেও থাকে, ওরা সম্ভবত তাকে ফাঁকি দিতে পেরেছে। কয়েকটা আঁকাবাঁকা চ্যানেল ধরে বোট চালাচ্ছে রানা। কিছুক্ষণ পর ইঞ্জিন বন্ধ করে বোট নিয়ে ঢুকে পড়ল নলখাগড়ায়, জঙ্গলে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ডেকে বেরিয়ে এলো ও। এরপর জানতে চাইল ডয়েস। কাল থেকে শুরু হবে গাধার খাটনি, বলল রানা, কাজেই রাত না জেগে শুয়ে পড়া উচিত। পাহারায় কে থাকবে? প্রথমে আমি, বলল রানা। হেগেন আর ডয়েস নিচে নেমে গেল। রানার পাশে কিছুক্ষণ থাকলো লিমা। একটু পর সেও বিদায় চাইল। 5 মিনিট পর আবার ফিরে এলো সে। রানার জন্য কফি বানিয়ে এনেছে। তুমি বোধহয় আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, না, থাক। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো লিমা। কি ব্যাপার বলো তো? রানা অবাক। হঠাৎ একটা প্রশ্ন জেগেছে মনে, ধীরে ধীরে বলল লিমা। ইতস্তত ভাবটা কাটিয়ে উঠতে পারছে না এখনো। আপনার প্রতি আমি কতটুকু কৃতজ্ঞ, ভাষায় তা বর্ণনা করা সম্ভব নয়। আপনার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, কিন্তু আপনার সম্পর্কে বিশেষ কিছুই আমি জানি না। কেন? কেন মানে? আমাকে নিজের সম্পর্কে আপনি প্রায় কিছুই বলেননি। লিমার বলার সুরে খানিকটা অভিমান, খানিকটা বিস্ময়, বাকিটা প্রশ্ন। বলার মতো তেমন কিছু নেই, তাই বলিনি। আপনি এড়িয়ে যাচ্ছেন, অভিযোগ করল লিমা। বলার কিছু না কিছু থাকেই, তাই না? বিয়ে করেছেন কিনা? করে না থাকলে কাউকে ভালোবাসেন নিশ্চয়ই। বাড়িতে কে কে আছে? মা? আমি একা, লিমা, শান্ত ম্লান গলায় বলল রানা। চিরকাল একা থাকাই আমার নিয়তি। কাউকে দায়ী করছি না, এ আমার নিয়তি। কিন্তু কেন? দুঃখিত লিমা, ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনি দুঃখী মানুষ, জানি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে? রানার উত্তর, যাও, শুয়ে পড়ো গিয়ে। কিছুক্ষণ নড়ল না লিমা। তার কান্নার শব্দ শুনল রানা, তবু কিছু বলল না। একটু পর হঠাৎ ঘুরে ছুটল লিমা। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস চাপল ও।